আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধে যে স্টুডেন্ট এনরোলমেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকম যে সমস্যাগুলো প্রাইভেট ইউনিভার্সিটিতে ফেস করতে হয় একটা ছাত্র, শিক্ষক, অভিভাবক, ইভেন যারা ম্যানেজমেন্টে থাকেন তাদেরও অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়। যদি নতুনভাবে কেউ প্রাইভেট ইউনিভার্সিটি শুরু করে তাহলে তাদের চ্যালেঞ্জটা অনেক বেশি থাকে এবং এই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবিলা করবেন বিভিন্ন সময় এটি কিন্তু অনেকেরই জানা থাকে না। টাকা থাকলেই একটি সাকসেসফুল এডুকেশনাল ইনস্টিটিউশন গড়া খুব মুশকিল। যদি আপনাদের একটি ভালো টিম না থাকে, টিম খুব দরকার, টিম ম্যানেজমেন্ট দরকার, অভিজ্ঞ টিম ম্যানেজমেন্ট দরকার। বিভিন্ন স্টেজে যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করতে হয় এগুলো যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অ্যাটলিস্ট 15 থেকে 20 বছর পর্যন্ত যারা একাধারে উইদাউট এনি চেঞ্জিং বা খুব লিটল চেঞ্জিং যারা করেছে, যেমন কোথাও 2 বছর, কোথাও 3 বছর, এইভাবে এক্সপেরিয়েন্সগুলো খুব একটা কাজে লাগে না, কারণ দে আর নট কমপ্লিট এক্সপেরিয়েন্স পিপল বিকজ they are getting the experience in different places, but that experience sometimes do not work efficiently and effectively when you start with some places to something like this. You want to go there efficiently and effectively. তো যেই কারণে দীর্ঘদিন যাবৎ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে থাকা এবং কাজ করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকে আমি আস্তে আস্তে আপনাদেরকে বলবো। এবং এখানে অনেক কথা আছে যেটা ভিডিওতে বলা সম্ভব নয়, যেটা আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা ট্রাস্টি আছে, উচ্চ স্তরের ম্যানেজমেন্ট আছে, তাদের সামনে অনেক কথা বলি যেগুলো হয়তো ভিডিওতে সম্ভব না। তবে ওভারঅল একটা আইডিয়া বা হিন্টস আমি দিতে পারি, যাতে করে ছাত্র, শিক্ষক এবং যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট সম্বন্ধে জানতে চাচ্ছেন বা মোটামুটি একটা ধারণা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আমি এই ভিডিওটি তৈরি করছি। এবং খুবই ইনফর্মাল ওয়েতে বুঝতেই পারছেন যে আজকে আমি যে জায়গাটায় বসে আছি এটি হাতিরঝিলের খুব নান্দনিক একটা পরিবেশে এবং মোটামুটি একটা ক্রাউডেড প্লেস বলতে পারেন। এখানে অনেকেই আছেন, আশেপাশে বিভিন্ন ধরনের ভিজিটিংয়ে আছেন। তো যাই হোক, আমি এইভাবেই আপনাদের সামনে আসতে চাই ডিফারেন্ট প্লেসে, যাতে করে আপনারা নান্দনিক ভিউটাও দেখেন এবং পাশাপাশি আমার ভিডিওটাকেও এনজয় করতে পারেন। সো স্টার্টিং উইথ দ্য প্রাইভেট ইউনিভার্সিটি, এবং এটার প্রথম ধাপটা যেটা বলবো আজকে সংক্ষিপ্ত করতে চাচ্ছি, যেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যান অ্যাডভাইজার। খুবই দরকার যে আপনি যখন কোনো একটা প্রতিষ্ঠান শুরু করবেন সেখানে আপনি একজন অ্যাডভাইজার নিয়োগ করতে হবে, যার প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয় বা যদি শুধু প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও অভিজ্ঞতা থাকে খুব ভালো, এবং সেটা থাকলেই সবচেয়ে বেশি ভালো হয়, কারণ যেটা হচ্ছে যে প্রাইভেট ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক ম্যানেজমেন্ট ইন্টারসেন। অনেকে মনে করেন যে অনেক অভিজ্ঞ একজন শিক্ষক আমি নিয়ে আসলাম, যিনি হয়তো কোনো একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে রিটায়ার্ড করছেন বা বিদেশে ছিলেন। তো এরা এসে যে খুব একটা যে ভালো করতে পারবে এর কোনো গ্যারান্টি নাই, বিকজ আপনার যে মার্কেটিংয়ের যে কাজটা, যেটা রেভিনিউ ডেভেলপমেন্টের জন্য খুবই দরকার হয়, সেই জায়গাগুলোতে কিন্তু অনেকে ফেল করে যায়, বুঝতে হবে। যেটা বলতে চাচ্ছিলাম যে একজন অ্যাডভাইজার যদি প্রাইভেট ইউনিভার্সিটি ম্যানেজমেন্টের সাথে বা কর্পোরেট ম্যানেজমেন্টের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত থাকেন, অ্যাটলিস্ট 20 to 30 years, অ্যাটলিস্ট ধরেন 5 to 10 years with corporate sector, research and development, and 15 to 20 years in academic management, এই ধরনের অ্যাডভাইজার আপনারা পেতে পারেন, প্রফেসর পেতে পারেন, অ্যাসোসিয়েট প্রফেসর লেভেলও অনেকে আছে যারা বিভিন্ন কারণে দীর্ঘদিন থেকে গেলে যেটা হয় যে ন্যাক নজরটা কম থাকে ম্যানেজমেন্টের, বিকজ তারা
এই ফ্লাইং বার্ডস দে অলওয়েজ like it because they can talk more. Flying birds, they can convince, they have achieved that sort of process, so that you may be convinced within time and they can do everything. So, and সবাই যে পারে না সেটা না, অনেক সময় ফ্লাইং বার্ডস আর সামটাইম ডুইং গুড, বাট এভরি ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে দীর্ঘ একটা সাস্টেনেবল এক্সপিরিয়েন্স না থাকলে সেখান থেকে আউটপুট পাওয়া খুব ডিফিকাল্ট। আপনি মানে কিছুদিন পরে মানে বুঝে যাবেন। আর আরেকটা জিনিস হলো ফ্লাইং বার্ডস অলওয়েজ প্রোভাইডিং সাম এক্সট্রা কমিটমেন্ট মানে যেটা হচ্ছে যে এভরিথিং ইজ ইজি ফর দেম, বিকজ তাদের উদ্দেশ্য থাকে গেটিং এ জব, এনজয়িং সাম সাবস্টেন্সিয়াল মানি অ্যান্ড হোয়াট এভার ইট ইজ। ওয়ান্স আপন এ টাইম হি ইজ লেফটিং অ্যান্ড হি ইজ অলওয়েজ বিজি টু sourcing some new job, new position, higher revenue, this sort of things. But because এটা একটা কারণ আছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো প্রফেশনালি কিছুটা কর্পোরেট ম্যানেজমেন্টের দিকে ঝুঁকে গেছে, এবং এটার কারণ হচ্ছে যে রেভিনিউ জেনারেশন করতে হয়, মার্কেট থেকে স্টুডেন্ট পুল করতে হয় এবং তাদেরকে বিভিন্ন রকম সুযোগ সুবিধার কথা বলতে হয় এবং সেটা মেনটেন করতে হয়। তো ওটা অ্যাডভাইজার নিয়োগের ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে প্রথমে, কারণ এখানে কিছু নিয়মকানুন আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যে নিয়মকানুনগুলো আপনাকে মানতে হবে। মানে বিশেষ করে যিনি রেগুলেটরি অথরিটি যেটা ইউজিসি, দে ওয়ান্টস সাম মানে স্পেসিফিক ক্রাইটেরিয়া টু ফলো, এবং সেই কারণে আপনাদেরকে ইউজিসির বিষয়টাকে খেয়াল রাখতে হবে এবং যাতে ইউজিসি নিয়মকানুন আপনি মানতে পারেন এবং ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপরে আপনি অ্যাডভাইজার নিয়োগ করার পাশাপাশি আপনি যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পারমিশন পেয়ে যাবেন তখন আপনার ইনফ্রাস্ট্রাকচারের দিকে তাকাতে হবে এবং একটা ভালো লোকেশন, যেখানে কনভিনিয়েন্ট লোকেশন খুবই দরকার, কারণ যেখানে ছাত্র, শিক্ষক, অভিভাবকরা যেতে পারবেন এবং সেখান থেকে তারা বিভিন্ন ধরনের কনভেনিয়েন্ট না হলে হয়তো প্রাইম লোকেশন যদি না হয় তাহলে অনেক সময় ছাত্র পেতে একটু কষ্ট হয়। এবং এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার যেখানে আপনি যে মানে বিশ্ববিদ্যালয় দিয়েছেন সেখানে আপনার কমিউনিকেশন ফ্যাসিলিটিটা কী, সেখানে কি আপনার খুব নিয়ার বাই বাস স্ট্যান্ড বা আছে কি না, যে সব ধরনের ছাত্রছাত্রী যাতে আসতে পারে, আসার ক্ষেত্রে যেন কোনো সমস্যা না থাকে। তো এইটা একটা ফ্যাক্টর। তারপরে আপনার অগ্রগাম মানে তৈরি করতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে নতুন যখন শুরু করে তখন তারা নিজেরা বিভিন্ন ধরনের স্ট্রাকচার তাদেরকে মেনটেন করতে হয়, মানে বিশেষভাবে যিনি আছেন যেমন ভিসিকে নিয়োগ করতে হয়, ভিসি নিয়োগটা খুবই জরুরি। তো ভিসি নিয়োগটা জরুরি এবং সেটা অবশ্য নিয়মকানুনের মধ্যে দিয়ে আপনারা করবেন। অনেকে ভিসি নিয়োগ করেন, কেউ প্রভিসি নিয়োগ করেন, ট্রেজারার নিয়োগ করতে হয়, রেজিস্ট্রার নিয়োগ করতে হয়, ডিপার্টমেন্ট সাজাতে হয়, সেখানে ধরেন আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলেন, চেয়ারম্যান বলেন, ডাইরেক্টর বলেন, এগুলো নিয়োগ করতে হয়, কোঅর্ডিনেটর নিয়োগ করতে হয়, অফিসারদের নিয়োগ করতে হয়। তো মোটামুটি একটা বিগ ম্যানেজমেন্ট বলতে যে অনেক বড় ধরনের ম্যানেজমেন্ট আপনারা দেখবেন, কারণ হিউজ ক্যাপিটাল ইনভেস্টমেন্টের দরকার। তবে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ইনভেস্টমেন্টটা যেন অপটিমাইজ লেভেল অনুযায়ী হয়। ইফ ইট ইজ নট দি অপটিমাইজ লেভেল দেন নানান রকম সমস্যা আপনাদের হবে এবং আপনি তো মোটামুটিভাবে দ্যাট ইজ ওভারফুল ইনভেস্টমেন্ট করতে পারবেন না। কারণ ওভারফুল মানে ইনভেস্টমেন্ট করতে পারলে আপনি লং টার্ম সাস্টেনেবিলিটির প্রসেসের মধ্যে ঢুকে যাবেন যদি আপনার ক্যাম্পাস থাকে। তো ক্যাম্পাসটা অনেকে মেনটেন করতে পারে না প্রথম দিকে, এবং ক্যাম্পাস নিয়ে শুরু করতে পারলে সেটার সাস্টেনেবল পলিসিটা ডিফারেন্ট হয়। তো আপনি যখন অর্গানাইজেশন ঠিক করে ফেললেন, এবং এইখানেই সমস্যাটা প্রথমে শুরু হয়ে যায়, কারণ নতুন প্রাইভেট বিশ্ববিদ্যালয় যখন আসে মার্কেটে, তারা কিন্তু সিনিয়র লেভেলের ফ্যাকাল্টি খুব একটা নিয়োগ করতে পারে না বা করে না, আর্থিক দিকটা বিবেচনা করে। এই জায়গাটাই তারা প্রথমে ভুল করে ফেলে।
অ্যাটলিস্ট আপনার ডিপার্টমেন্টে একজন প্রফেসর নিয়োগ করতে হবে, যিনি বা অ্যাসোসিয়েট প্রফেসর যিনি প্রাইভেট মার্কেট সম্বন্ধে খুব ভালো জানেন। আদারওয়াইজ ওই রেভিনিউ ম্যানেজমেন্টে আপনি মার খেয়ে যাবেন, এবং যখন আপনি মার খেয়ে যাবেন তখন আপনার কোয়ালিটি দিয়েও কোনো কাজ হবে না, কারণ কোয়ালিটি এবং কোয়ান্টিটি প্লাস রেভিনিউ ম্যানেজমেন্ট এই তিনটা সেক্টরকে বিবেচনা করেই প্রাইভেট বিশ্ববিদ্যালয় রান করে, গ্রো করে। তো ফ্যাকাল্টিদের ফোকাসটা থাকে অনলি ফর কোয়ালিটি এডুকেশন, বাট রেভিনিউ ম্যানেজমেন্টটা অনেক সময় এক্ষেত্রে দেওয়া সম্ভব হয় না। তো এইটা আপনাকে বুঝতে হবে যে আপনি কি পলিসি নিলে রেভিনিউটাও আসবে, পাশাপাশি আপনার কোয়ালিটিটাও ঠিক রাখবে। এই কাজটি এত সহজ না, শুনতে খুব সহজ মনে হয়। এটা আপনার অভিজ্ঞ ফ্যাকাল্টি যারা প্রাইভেট ইউনিভার্সিটি দীর্ঘদিন ধরে আসেন, সাস্টেইন করতেছেন, অ্যাটলিস্ট 10-12 বছর ধরে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানে আছেন, তাদেরকে আপনার চয়েস করতে হবে, এবং সেইটা এত সহজ নয়। কারণ একাধারে 10-15 বছর একটা বিশ্ববিদ্যালয়ে চাকরি করছে এরকম ফ্যাকাল্টি পাওয়া খুবই ডিফিকাল্ট। তারপর যে পাবেন না তা না, আছে অনেক। এই জিনিসটা আপনাকে ফোকাস করতে হবে। তারপর যেটা হবে যে ডিপার্টমেন্ট সাজানোর ক্ষেত্রে আপনাকে যেটা বলছিলাম যে মানে সিকোয়েন্সিয়ালি হয়তো সব কথা বলতে পারছি না, কিন্তু কথার মধ্যে আপনি সবগুলোই পেয়ে যাবেন। তো সেখানে দেখা যাবে ডিপার্টমেন্ট সাজানোটা খুব মানে ইম্পর্টেন্ট। এখানে আপনার ভালো ফ্যাকাল্টি নিয়োগ করতে হবে, এবং মোটামুটি দেশে বিদেশে পড়ানো বা পড়ার এক্সপিরিয়েন্স আছে এরকম। অনেকেই নর্থ আমেরিকান প্রেফার করেন, বাট এইটাই ম্যান্ডেটরি না। নর্থ আমেরিকান হলেই যে খুব ভালো ফ্যাকাল্টি হবে বা তাদের খুব ভালো নাম করা বিশ্ববিদ্যালয় হবে এমন না। তবে মোটামুটিভাবে নর্থ আমেরিকা, আই এম টকিং অ্যাবাউট দি নর্থ আমেরিকা, জাপান, ইউকে, জার্মানি, এই সমস্ত দেশে, দ্যাট ইজ দি ইন্ডাস্ট্রিয়ালিস্ট কান্ট্রিজ, এই সমস্ত দেশে মোটামুটি বিশ্বের 100টা বিশ্ববিদ্যালয়গুলো যাদের র্যাঙ্কিং আছে তারা মোটামুটি এই সমস্ত দেশেই মোটামুটি রয়ে গেছে। আর সিঙ্গাপুরে কিছু বিশ্ববিদ্যালয় আছে যাদের র্যাঙ্কিং অনেক ভালো, থাইল্যান্ডেও 2-1টা আছে। আর এশিয়ার মধ্যে বেশিরভাগই জাপান, চায়না ইজ কামিং। তো মোটামুটি এইটা আপনার মোটামুটি ভালো ফ্যাকাল্টি, ভালো পড়াশোনার একটা জায়গা। তো এখন ধরেন আপনি যদি প্রথম দিকে এই ফ্যাকাল্টি রেভিনিউ ম্যানেজমেন্টটাকে ফোকাস করেন, সুন্দর বিল্ডিং নিলেন, পশ বিল্ডিং, আপনার ঢুকলেই মোটামুটি মনে হবে যে খুব কনফিডেন্স বিল্ড আপ করছে, এরকম যদি হয় সেটা ভালো। কিন্তু পাশাপাশি যদি আপনি ওই ফ্যাকাল্টি ম্যানেজমেন্টে কাট করেন বলতে যে আপনি লেকচারার, সিনিয়র লেকচারার দিয়ে আপনি বিভিন্ন পজিশনে তাদেরকে বসিয়ে দিলেন, তো তারা তো অত এক্সপেরিয়েন্স না, এবং ডিপার্টমেন্টের যদি ওই রকম ফুল টাইম প্রচুর সময় দেয় এরকম সিনিয়র ফ্যাকাল্টি যদি তাদের গাইড না করে, তাহলে সেখানে মোটামুটি হয়ে যায় মোটামুটি ডিজাস্টার। আরেকটা জিনিস হলো যে কোঅর্ডিনেশন ম্যানেজমেন্ট হলো যে আপনি একটা সিস্টেম ডেভেলপ করার পরে ইউ ক্যান ওয়ার্ক 1 or 2 years, দেন আপনাকে তো আবার ওই সিনিয়র ফ্যাকাল্টি, সিনিয়র ম্যানেজার, সিনিয়র ম্যানেজমেন্টের কাছেই কিন্তু আপনাকে যেতে হবে। তো এইখানে একটা বিশাল গ্যাপ হয়ে যায়, এবং আমরা দেখেছি আমাদের এক্সপেরিয়েন্সে অনেক বিশ্ববিদ্যালয় আছে যারা নানান রকম সমস্যায় পড়ে, এবং অনেক বন্ধুবান্ধব যারা সিনিয়র পজিশনে আছেন ফোন দেন, কথা বলেন, সেখানে থেকে আমরা জানতে পারি যে দেখা যাচ্ছে যে খুব ভালো মতো যদি ম্যানেজমেন্টটা না হয়, বিশেষ করে এখানে সিনিয়র লোকজন যদি ডিপার্টমেন্টে না থাকে, যে সমস্যাটা হয়ে যায় যে অনেক বিশ্ববিদ্যালয় আছে যেটা দে আর ওয়ার্কিং ফর দি ওপেন ক্রেডিটটা ভালো, সেটা হলে, এবং ওপেন ক্রেডিট ম্যানেজমেন্টটা আপনাকে বুঝতে হবে। এটা এত সহজ নয়। এটা এমন নয় যে আপনি সেখানে যদি যে মানে শর্টেজ অফ স্টুডেন্টস অ্যান্ড ইফ ইউ আর স্ট্রাগলিং ফর স্টুডেন্টস, দেন আপনার ওপেন ক্রেডিট ভালো কাজ নাও করতে পারে। তো এগুলো আপনারা মোটামুটি এক্সপার্ট যখন নিয়োগ করবেন, দে উইল টক অ্যাবাউট ইট। যেটা হয়ে যায় যে দেখা যাচ্ছে যে ওপেন ক্রেডিটের স্টুডেন্ট যদি প্রপারলি গাইডেড না থাকে, কোঅর্ডিনেটর বা ফ্যাকাল্টি যদি জুনিয়র হয়, তারা যদি কারিকুলাম সম্বন্ধে অনেক বেশি এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে যে প্রবলেমটার মধ্যে তারা ক্রিয়েট করে ফেলে যে একটা স্টুডেন্ট সে হয়তো দেখলো যে রুটিনে দেখলো যে সমস্ত ডেতে তাদের কোর্স দেওয়া হয়েছে সেই সময়গুলোতে তার অফিস আছে বা অন্য কোনো ব্যস্ততা আছে।
তখন সে চাইবে অন্য কোর্সগুলো চয়েস করতে, যে কোর্সগুলো সে নিতে পারে এবং কোর্স করতে। এবং অনেক সময় যারা জুনিয়র ফ্যাকাল্টি থাকলে এই ধরনের কোর্স ভুল করে দিয়ে দেয়, যেটা স্ট্রাকচারের সাথে মিলে না, এবং বা স্টুডেন্ট নিজেই নিজ দায়িত্বে কোর্স শেষ করে ফেলে। অনেক সময় টপ ম্যানেজমেন্টরা জানতে পারে না, পরবর্তীতে দেখা যায় যে এই স্টুডেন্টকে আবার নতুন করে কোর্স করতে হয়, ফাইন্যান্সিয়াল বার্ডেনটা বাড়ে, এবং এই সমস্ত ফাইন্যান্সিয়াল বার্ডেন বাড়ার সাথে সাথে আপনার ইন্টারনাল ডিস্ট্রাকশন শুরু হয়ে যায়। অতএব ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দি এক্সপার্ট ওপিনিয়ন। ইট ডাজেন্ট মিন যে একদম ফ্লাইং বার্ড 2 বছর 1 বছর চাকরি করছে ফর মানি অ্যান্ড দে আর ফ্লাইং ফ্রম ওভার হিয়ার অ্যান্ড দেয়ার, এবং এই সমস্ত লোকজন, বেশিরভাগই এই সমস্তই পাওয়া যায়, কিছু করার নাই। তারপরেও আপনার লং টার্ম সাস্টেনেবল গোলের দিকে যেতে হবে। আপনাকে ফ্যাকাল্টিদের ভালো ফ্যাসিলিটি দিতে হবে, যাতে করে তারা সাস্টেইন করে, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, এই সমস্ত দিতে পারলে ভালো। না দিতে পারলেও আপনার অন্য রকম মোটিভেশন থাকতে হবে, যেগুলো আপনার এক্সপার্ট ওপিনিয়নদের মধ্যে জানতে হবে। অর্থাৎ এই যে ডিপার্টমেন্ট স্ট্রাকচারের মধ্যে যে ফ্যাকাল্টি ম্যানেজমেন্ট, এটা খুবই ট্রিকি, এবং এর সাথেই নির্ভর করে একটা ইউনিভার্সিটি গ্রোথ এবং ডিক্লাইনিং স্টেজ। এবং এইটা আমরা মোটামুটি আমাদের যে সাধারণ যে এক্সপেরিয়েন্স সেখান থেকে জানি, এবং সেটাই বলছি। তারপরে যেটা সবচেয়ে বড় ধরনের ইস্যু তৈরি হয়ে যায়, যে বাজেট একটা বিশাল ব্যাপার, যে বাজেটের সাথে কোয়ালিটি ম্যানেজমেন্ট, এই জায়গাটা যদি আপনি অপটিমাইজ করতে না পারেন, তখন যে অবস্থাটা তৈরি হবে সেটা হবে যে কিছুদিন আপনি খুব পশ এরিয়ায় ক্যাম্পাস দিয়ে থাকলেন, পরে দেখা যাবে যে 1-2 বছর পরে আপনি আর বনানী, গুলশান, ধানমন্ডি থাকতে পারলেন না, গেলেন মানে চলে গেলেন বাড্ডা বা আরও দূরে আশুলিয়া বা আরও দূরে আপনি ক্যাম্পাস করতে হচ্ছে। কেন? বিকজ এইটা 2 ধরনের রিকোয়ারমেন্টস আসছে। একটা রিকোয়ারমেন্টস হলো যে নির্দিষ্ট সময় পরে আপনাকে ক্যাম্পাস করতে হবে, তো সেইটা মানুষ কিন্তু বুঝতে পারে যে আপনি আপনার নতুন ক্যাম্পাসে গেছেন। আর আপনি মোটামুটি শুরু করলেন বনানী, গুলশান, বাড়িধারা, ধানমন্ডি প্রাইম লোকেশনে, 2 বছর পরে দেখা গেল আপনার ক্যাম্পাস শিফট হয়ে গেছে হলো সেই বাড্ডাতে, কথা বলছি, বা মোহাম্মদপুরে চলে গেছে। তখন কিন্তু প্রাইভেট মার্কেট বুঝে যায় যে আপনার এখানে আপনি আর কুলাতে পারছেন না, এবং শুরুটা খুব ভালো মতো হয়। এবং এই শুরুটা যদি প্রপারলি করতে না পারেন, আপনি হয়তো বড় ধরনের অ্যাডভাইজার নিয়ে আসলেন, এগুলো তো বাংলাদেশে অনেক ধরনের ফ্যাকাল্টি আপনি পাবেন, সিনিয়র ফ্যাকাল্টি পাবেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনেক সিনিয়র লোকজন পাবেন, বাট দে আর নট সো মাচ ওরিয়েন্টেড অ্যাবাউট দি রেভিনিউ ম্যানেজমেন্ট। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনাকে সাস্টেইন করতে হবে। তারপরে আপনি যদি সাস্টেইন করতে পারেন, তারপরে আপনার কোয়ালিটি আসবে, গ্রোথ হবে। সাস্টেইন না করে আপনি করতে পারবেন না। তাছাড়া আপনাকে মার্কেটেবল প্রোডাক্ট তৈরি করতে হবে। ইফ ইউ ডু নট অর্গানাইজ এ মার্কেটেবল প্রোডাক্ট, তাহলে কি হবে যে আপনার এই যে ফ্যাকাল্টিগুলো যে 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 ধরনের টিচিং দিচ্ছে, এরা যদি 4-5 বছর বা 6 বছর পরে মার্কেটে যখন যাবে এবং তাদের যে ফিডব্যাকটা যদি এফিশিয়েন্ট না হয়, তাহলে উইদিন 10 বছরের মধ্যে আপনার অনেক ধরনের প্রবলেমে আপনি করবেন। অর্থাৎ আপনার এই ফ্যাকাল্টি ম্যানেজমেন্ট প্রাইভেট মানে ইউনিভার্সিটির ক্ষেত্রে খুবই সেন্সিটিভ, অ্যান্ড কোয়ালিটি যদি না থাকে, অনেকেই জানে না, শুধু কাজ করতে হয়। বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ফ্যাকাল্টি অনেক কাজ করে, দৌড়ঝাঁপ করে, সেটা আপনি বুঝতেই পারবেন যে কাকে দিয়ে আপনার কাজ হবে, সেইভাবে আপনাকে করতে হবে। বাজেট অ্যান্ড কোয়ালিটি ম্যানেজমেন্টের ব্যাপারে আমার এইটুকু। তারপরে প্রমোশনটা একটা মোটামুটিভাবে বলে দিচ্ছি। প্রমোশনটা এটা একটা কমন ব্যাপার। আপনি নতুনভাবে যখন শুরু করবেন, তখন তো আপনাকে ব্যাপকভাবে ইনভেস্টমেন্ট করতে হবে, এবং অনেকে করে। তবে থিওরিটিক্যালি আমরা যে বলি যে অ্যাকচুয়ালি আমরা তো আর ব্ল্যাকবোর্ড নাই এখানে, বা কোনো ম্যাথামেটিক্যাল মডেল শো করার সুযোগ নাই। শুধু এইটুকু বলছি যে আপনার প্রমোশন কস্টটা ওভার দি লং টাইমে কমে যায়, অত বেশি দিতে হয় না। তবে আপনাকে খুব পারফেক্টলি এটা মেনটেন করতে হবে। অনেকে বলে যে দে আন্ডারস্ট্যান্ড, বাট দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড থিওরিটিক্যালি অ্যান্ড প্র্যাকটিক্যালি। এত সোজা না প্রমোশন ম্যানেজমেন্ট। অনেকে বলেন যে আমি প্রমোশন করলাম, আর প্রমোশন তো আপনি করতেই পারবেন, তাই না? প্রমোশন করার জন্য তো কোনো সমস্যা নাই, কিন্তু আপনি অপটিমাল প্রমোশনটা করতে পারছেন কি না। যে আপনার অপটিমাল প্রমোশন করতে আপনার যে প্রমোশনের ফিডব্যাকটা আপনার জানতে হবে।
এবং এই সমস্ত ফিডব্যাক সাধারণত মার্কেটিংয়ের ফ্যাকাল্টি যারা আছে তাদের সাহায্য নিতে পারেন। তারা হয়তো থিওরিটিক্যালি হয়তো দিতে পারবে, কিন্তু প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যালের কম্বিনেশনটা হলো যারা মোটামুটিভাবে এই ধরনের প্রমোশন প্র্যাকটিসটা করে। তো এখানে আপনার ফিডব্যাক অ্যানালাইসিস, আপনি দেখা যায় 10টা পত্রিকায় বিজ্ঞাপন দিলেন, কিন্তু দেখা যায় যে কোনো একটি পত্রিকার ফিডব্যাক অনেক বেশি, তাহলে ওয়াই শুড গো ফর দি 10 নিউজ পেপার, সেটা আপনাকে বুঝতে হবে। তবে অনেক সময় দিতে হয়, সেটা আবার ভিন্ন জিনিস, সেটা আপনি করলেন, কিন্তু আপনার যেখানে কাজ হবে সেইটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে এবং রিটেনশন রেট, আপনার প্রমোশন যে ম্যানেজমেন্ট সেটা আপনাকে থাকতে হবে। আপনার সেই ধরনের লোক কীভাবে কোথায় প্রমোশন করলে আপনার গ্রোথ হচ্ছে, আউটপুট বাড়ছে, এগুলো দেখতে হবে। তারপরে টিভি স্কুল যেটা করে, যেটা সাধারণত মিডিয়াতে যারা যায়, টেলিভিশন, বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে চ্যানেলগুলো আছে, দেয়ার আর লট অফ বিউটিফুল এফিশিয়েন্ট চ্যানেল যাদের আপনার অডিয়েন্স অনেক বেশি, এবং সেখানে পিক আওয়ার আছে, অফ পিক আওয়ার আছে, যেগুলো আপনি জানবেন, এবং যারা মোটামুটিভাবে এক্সপার্ট তারা বুঝে যে এই ম্যানেজমেন্টটা তারা কীভাবে করবে। তারপরে আপনার যে টার্গেট, এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি মনে করলেন যে আপনি কাদের জন্য টার্গেট, এটা প্রাইভেট মার্কেট, এটা তো আর পাবলিক বিশ্ববিদ্যালয় না যে আপনি সব শ্রেণী পেশার জন্য খুলে দিলেন। দীর্ঘদিন যাবৎ তারা স্ট্রাগল করে একটা কোয়ালিটি ম্যানেজমেন্টের মধ্যে চলে আসছে, এবং ন্যাচারালি গভর্নমেন্ট ইজ সাপোর্টেড, গভর্নমেন্ট ইজ রেগুলেটিং। এবং গভর্নমেন্ট কী করছে, আপনার একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে, দ্যাট ইজ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে আপনার একটা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, একটা লং টার্ম সুবিধা দিচ্ছে। পাশাপাশি গভর্নমেন্ট মানে আরও অনেক সুবিধা দিচ্ছে ইমপ্লিসিটলি, যেমন ধরেন তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ায়, তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পোস্ট হোল্ড করে এবং তাদের মানে সেই সমস্ত সুযোগ সুবিধাও তারা নেয়। অতএব তাদের কথাটা ডিফারেন্ট, এবং এখানে আইন কানুনও সেরকম নাই যে একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একাধারে পড়াতে পারবে না থেকে, কিন্তু ওইরকমভাবে যে খুব একটা যে আছে যে না আমি রিটায়ার্ড না করা পর্যন্ত প্রাইভেট সেক্টরে যাব না, সেরকম লোক খুব কম। এবং এটা আসলে আমি বলতে চাচ্ছি না, কারণ আমার শ্রদ্ধেয় শিক্ষকদের সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাই না, বাট এইটা একটা মরাল হ্যাজার্ড কি না সেটা অন্তত যারা প্ল্যানার সরকারের লেভেলে তারা বুঝবেন। কিন্তু আমি এই নিয়ে কথা বলতে চাই না, কারণ আমাদেরও অনেক এক্সপার্ট শিক্ষক দরকার হয়, আমরা নিজেরাই তাদেরকে বিভিন্ন রকম মানে সুযোগ সুবিধা দিয়ে নিয়ে আসছি, কথা ঠিক। এই জিনিসগুলো রয়ে গেছে এখনও। তারপরে যেটা ফ্যাকাল্টি ম্যানেজমেন্টে অনেক সময় হয়, একটু যেতে হচ্ছে, যে প্রসঙ্গক্রমে কথা বলতে হচ্ছে, যে আমরা এই রেডিমেড অনেক ফ্যাকাল্টি পেয়ে যাই বলে আমাদের নিজস্ব ইনহাউস ফ্যাকাল্টি গ্রো করে। মোটামুটি দেখা যায় যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পর্যন্ত হয়ে হয় সে বিদেশে যায়, চলে না হয় কর্পোরেট সেক্টরে ঢুকে যায়, কারণ এখানে তো ওইরকম স্ট্রাকচার নাই, প্রসপেক্ট নাই, যে কারণে। এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে লোয়ার লেভেল অ্যান্ড আপার লেভেল এইটা অ্যাভেলেবেল পাওয়া যায়, লেকচারার এবং প্রফেসর। এর মাঝখানে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আপনার ফ্যাকাল্টিজ এবং ম্যানেজমেন্টের যে গ্যাপ আছে এইটা কিন্তু কেউ দেখতেছে না। এবং ইউজিসি অনেক চেষ্টা করতেছে, কিন্তু ইউজিসিরও তো লিমিটেশন আছে, এখানে তাদের বিভিন্ন রকম লিমিটেশন আছে। তারপরে ফোকাসটাও ওইভাবে নাই প্রাইভেট সেক্টর নিয়ে ফোকাস, কারণ প্রাইভেট ম্যানেজমেন্টটাতে গভর্নমেন্ট ইজ ওপেন ফর দি প্রাইভেট ম্যানেজমেন্ট। এবং এটা আগেই বলেছি যে এটা অ্যাক্টের কারণেই হোক, যে কারণেই হোক, এটি এক বরাবরই প্রাইভেট সেক্টর, এবং এটা যেভাবে খুশি সেভাবে আপনি চালান, এবং যখন ইন্টারভেনশন করে তো করে, আবার এগুলো বিভিন্নভাবে তারা এটাকে মডিফাই করে। অতএব এই বিষয়টা মাথায় রেখে আমি বলছি যে তো মোটামুটি এইটা কেন বললাম যে এইটা মাথায় রাখতে হবে, হয়তো মানে কথার হয়তো কিছু রিপিটও হতে পারে। তো এরপরে যেটা করবেন ভিজিটিং টার্গেট গ্রুপস। এখন ভিজিটিং টার্গেট গ্রুপসের মধ্যে অনেকেই একটু মোটামুটি ডাইরেক্ট মার্কেটিংয়ে চলে যায়, সেকেন্ড স্টেজ যখন কম্পিটিশনটা বেড়ে যায় তখন দে গো ফর দি ডাইরেক্ট মার্কেটিং। যেমন ধরেন হয়তো কলেজ যায়, বিভিন্ন কলেজ আছে মানে যাদের মানে ইন্টারমিডিয়েট কলেজ, সেখানে তারা প্রমোট করে, আগে ভাগে নিয়ে যায়, ব্যানার নিয়ে যায়, তারপরে সেমিনার দেয়, সেমিনার দিয়ে বোঝায় যে তাদের বিশ্ববিদ্যালয় প্রাইভেট মার্কেটের জন্য কী করতে পারে, কী ধরনের শিক্ষা তারা দিতে পারে। তারপরে ট্রেনিং ইনস্টিটিউট আছে, কোচিং সেন্টার আছে, এগুলো অনেকে যায় যারা, কারণ এখানে তো তাদের টার্গেটগুলো। তারপরে যেটা করতে পারেন যে অনেক সময়
এটা অবশ্য লং টার্মের মধ্যে পড়ে যায়। আমি অন্য একটা ভিডিওতে বা প্রেজেন্টেশনে এটা হয়তো উপস্থাপন করব, যেটা হলো যে আপনার ইউনিভার্স যেমন ধরেন ফ্যাকাল্টিরা যদি কোথাও লেখালেখি করে, বিশেষ করে একাডেমিক জার্নাল, তো একাডেমিক জার্নাল তো শুধুমাত্র যারা মোটামুটিভাবে একাডেমিক প্রফেশনাল, বিকজ ফ্যাকাল্টিস, তাদের একটা ডেভেলপমেন্টের একটা জায়গা, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। বাট এটা দিয়ে মোটামুটি একটা বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি হয়তো হয়, মেজর হয় এবং লং টার্মের ব্যাপার। পাশাপাশি আপনাকে যদি ফ্যাকাল্টিরা যদি পপুলার আর্টিকেল না লেখে, যেমন ধরেন বাংলাদেশের নামকরা পপুলার পত্রিকাগুলো ডেইলি স্টার আছে, প্রথম আলো আছে, ইন্ডিপেন্ডেন্ট আছে, মানে ইংরেজি যদি বলি, এই সমস্ত পত্রিকায় যদি ফ্যাকাল্টিরা লেখালেখি করে, আর্টিকেল লেখে, তাহলে এই পপুলার আর্টিকেল দ্বারাও অনেক সময় বিশ্ববিদ্যালয়ের প্রমোশনাল সাইটটা অনেক বেশি উপকৃত হয় এবং অনেক বেশি আপনার মোটামুটিভাবে প্রাইভেট মার্কেটে একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারে। এছাড়াও যেটা করি আমরা ইনহাউস কালচারাল অ্যাক্টিভিটিস, এটা থাকতে হবে এবং এটা একটা পার্ট। তারপরে ডিবেট কম্পিটিশন, তারপরে এখন আর ওয়াল ম্যাগাজিন করে অনেকে করে, কারণ এটা একটা ওয়াল ম্যাগাজিনটা করলে হয় কি ছাত্রছাত্রীর একটা ওরিয়েন্টেশন হয়ে যায়। তো এইটা করে, অনেকে করে না, কারণ অনেকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে, স্মৃতিচারণ করে, তারপর বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে এসে মোটিভেশনাল বক্তৃতা দেওয়া, এগুলো কিন্তু করোনা পূর্ব ছিল, এখনও হয়তো এটা করোনা পরবর্তীতে আবার হয়তো শুরু হয়ে যাবে। এটা একটা প্রমোশনের পার্ট। তারপর যেটা তারপরে যেটা সাধারণত করে ফ্যাকাল্টিরাই করে, যে কন্ট্রিবিউশন করা টকশোতে যে ন্যাশনাল ইস্যু নিয়ে কথা বলা, যার যেরকম সাবজেক্ট আছে। তিনি ইকোনমিক্সে বললেন, যিনি মার্কেটিংয়ের তিনি মার্কেট সম্বন্ধে বললেন, তিনি তিনি এন্টারপ্রিনারদের সম্বন্ধে বললেন। তো এখন ব্যবসা বাণিজ্য তো দুইটা এনভায়রনমেন্টের উপরেই ডিপেন্ড করে, একটা হলো ম্যাক্রো ম্যাক্রো। তো ম্যাক্রো এনভায়রনমেন্টটাই হচ্ছে টকশো এবং অন্যান্য। আর মাইক্রো এনভায়রনমেন্টে আপনি সেমিনার করলেন এন্টারপ্রিনারশিপের জন্য, বিভিন্ন সেমিনার যখন আপনি করবেন তখন একটা নিউ নলেজ ট্রান্সফার হবে এবং এর মধ্য দিয়ে আপনি বা আপনার বিশ্ববিদ্যালয়ে একটা ব্র্যান্ডিং প্রপোজিশন ক্রিয়েট করতে পারবেন। এবং এগুলো অনেকে বলতে পারেন যে এগুলো তো কমন, আসলে কমন হলেও এর স্ট্র্যাটেজিক টেকনিকটা কিন্তু একই রকম না। সবাই কিন্তু আমরা বই পড়ি, থিওরি পড়ি, কিন্তু সবাই কিন্তু বেসিক্যালি অ্যাপ্লিকেশনে সবাই কিন্তু একই রকম না। অতএব এখানে পার্সন টু পার্সন ভ্যারি করবে। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল বলি, ইকোনমিক্সের থিওরি তো আমরা সবাই পড়ি, কিন্তু সব ইকোনমিস্ট সবাই তো খুব ভালো ইকোনমিস্ট হয় না।